বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘাতের পর দ্বিতীয় ধাপে দেশের প্রায় 850 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে কুমিল্লার ভাউরখোলা ইউনিয়নে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, খুলনার সদর ইউনিয়নে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং মাদারীপুরের গোপালপুর ইউনিয়নে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, সাদি, আপনি জানেন যে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল 8টায় শুরু হওয়ার কথা, অর্থাৎ 8টা বেজে কিছু সময় পার হয়েছে, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লার মেঘনা উপজেলার ভাউর আমরা ঠিক এই মুহূর্তে রয়েছে ভাউরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সাথে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন ধরে কিন্তু ভোটাররা দাঁড়িয়ে আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুষ ভোটাররা যে সংখ্যক দাঁড়িয়েছেন লাইনে, তার থেকে কিন্তু বেশি সংখ্যক আমরা দেখতে পাচ্ছি নারী ভোটারের সংখ্যা। অর্থাৎ এই ভোটাররা কিন্তু দাঁড়িয়েছেন এখন থেকে আরও কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে, অর্থাৎ বাড়ির পাশের যে ভোট কেন্দ্র রয়েছে সবাই কিন্তু সেই বাড়ির পাশের ভোট কেন্দ্রে এসে এখন পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাচ্ছি যথেষ্ট উৎসবমুখর পরিবেশ এবং আনন্দ ঘন একটা পরিবেশ দেখতে পাচ্ছি এবং এখানে খুবই শান্তিপূর্ণভাবে সবাই দাঁড়িয়ে আছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ভোট গ্রহণ ঠিক 8টা নাগাদই শুরু হয়ে গিয়েছে। এখন একে একে যারা ভোট দিচ্ছেন ভোট দিয়ে আবার বেরিয়ে আসেন। একটু আমি জানিয়ে রাখতে চাই যে এই বৈদ্যনাথপুর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি। এখানে মোট ভোটারের সংখ্যা 1069, এর মধ্যে পুরুষ ভোটার 545, নারী ভোটার 524। এবং একটু জানিয়ে রাখি যে মেঘনা উপজেলায় ইউনিয়নের সংখ্যা কিন্তু 8টি, এর মধ্যে মোট কেন্দ্র রয়েছে 73টি এবং মোট বুথ 274টি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন চেয়ারম্যান প্রার্থী 30 জন, সংরক্ষিত আসনে 72 জন এবং সাধারণ সদস্য প্রার্থী 199 জন। যদিও বলে রাখা ভালো, চেয়ারম্যান প্রার্থী এর মধ্যে একজন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চন্দনপুরে। এছাড়া মোট যে 8টি ইউনিয়ন রয়েছে এর মধ্যে আমরা যেটা শুরুতেই বললাম যে ভাউরখোলা ইউনিয়নে রয়েছি, পাশাপাশি আর ইউনিয়নগুলোর নাম একটু জানিয়ে রাখতে চাই। লুটের চর, রাধানগর, বড়কান্দা, গোবিন্দপুর, চালিভাঙ্গা, চন্দনপুর এবং মানিকারচর, এই মোট 8টি ইউনিয়নে কিন্তু মেঘনা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটু আগে যেটি বললাম, মোট প্রার্থী চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এখানে 30 জন। একটু পাশাপাশি যে বিষয়টি একটু জানিয়ে রাখা ভালো যে শুরুতে যেমনটা বলছিলাম যে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় কিন্তু বেশ বিশৃঙ্খলা কিংবা সহিংসতার ঘটনা ছিল এবং সেই সহিংসতা কিংবা বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ আইন শৃঙ্খলা বাহিনীদের করা নজরদারি রয়েছে, অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু নিজ নিজ প্রার্থীর পক্ষে কিন্তু তারা অবস্থান করছেন। এজেন্টদেরও আমরা দেখতে পেয়েছি ভোট কেন্দ্রের বাইরে তারা অপেক্ষা করছেন। আমরা একটু যাব খুলনায় সেখানকার খবর জানতে। ধন্যবাদ বাপ্পি। খুলনার ডুমুরিয়া উপজেলায় সদর ইউনিয়নে কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে কিন্তু আসলে এখানে আমরা দেখেছি উৎসব মুখর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে সকাল থেকেই 8টায় ভোট শুরু হলেও আমরা কিন্তু ভোটারদের উপস্থিতি দেখেছি সকাল 7টা থেকেই এখানে আসলে ভোটাররা আসতে শুরু করেছেন। পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন ছিল মহিলা ভোটারদেরও দীর্ঘ লাইন। এখানে আসলে একটি গ্রামীণ পরিবেশে একটি উৎসব মুখর ভাব বা উৎসবমুখর পরিবেশ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ডুমুরিয়া উপজেলার এনজিসি অ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এটি সদর উপজেলার একটি কেন্দ্র। তো ডুমুরিয়ার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানে আসলে 9টি ওয়ার্ড রয়েছে এবং এখানে মোট ভোটার রয়েছেন 23,137 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 11,448 জন, মহিলা ভোটার রয়েছেন 11,689 জন। তো আমি যে কেন্দ্রটিতে রয়েছি এই কেন্দ্রে আসলে মোট ভোটার সংখ্যা 3,162, 9টি বুথ রয়েছে এই কেন্দ্রে। তো এই কেন্দ্রে কিন্তু আমরা সকাল থেকে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করেছি সকাল 7টা থেকেই এবং যদিও এই কেন্দ্রটিতে সকাল 8টার আগে মূল যে গেট সেই গেটটি খোলেনি,
তো ভোটারদের মধ্যে একটু মিশ্র প্রতিক্রিয়া ছিল। তারা আসলে অভিযোগ করছিলেন যে আমরা লাইন দিব ভোট কেন্দ্রের সামনে, অর্থাৎ বুথের সামনে আমাদেরকে আটকে রাখা হয়েছে। তবে 8টা বাজার কিছুক্ষণ আগে কিন্তু সেই গেট খুলে দিয়েছে। আমরা এখানে নির্বাচনের যারা প্রস্তুতি রয়েছেন, এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, নির্বাচন শুরু হওয়ার আগে আমরা দেখেছি তার ব্যস্ততম সময়। তো এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও আমরা দেখেছি বেশ জোরদার রয়েছে। এখানে পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে রয়েছেন আনসার বাহিনীর সদস্যরা, পাশাপাশি কেন্দ্রের বাইরে আমরা কিন্তু র্যাবের টহল দেখেছি। অর্থাৎ সব মিলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে এখানে রয়েছে। আরেকটু কথা বলি যে এখানে কিন্তু পাশাপাশি যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আসলে যারা এই ইউনিয়নে তাদের জন্য উপকার করবেন, নির্বাচনে বিজয়ী হলে তাদেরকেই ভোট দিবেন। তো আমরা এই ছিল আমার কাছে খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন থেকে ভোটের সর্বশেষ। আমরা এখন যাব মাদারীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অভিজিৎ। রুবেল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন একই অবস্থা মাদারীপুরের কালকিনি উপজেলার 13টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে এখানকার যে সর্বশেষ অবস্থা সেটি হলো, প্রতিটি কেন্দ্রেই আমরা খোঁজখবর রেখেছি যে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে লাইনে দাঁড়িয়েছেন এবং সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। আর আরেকটা বিষয়, গতকালকে সিটি খান ইউনিয়নে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর এবং শতাধিক ককটেল বোমা বিস্ফোরণে কিন্তু ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়েছিল। ফলে কিন্তু ভোটারদের প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে আজকে নির্বিঘ্নে প্রতিটি কেন্দ্রে এবং 13টি ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় কিন্তু ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে, এমনটা জানিয়েছেন। তার ফলে কিন্তু ভোর থেকে ভোটাররা আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং প্রতিটি কেন্দ্রের ভিতর এবং বাহিরে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে আসতে পারেন ভোট কেন্দ্রে এবং তাদের শান্তিপ্রিয় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, এমনটি তারা জানিয়েছেন। আর এছাড়া ইউনিয়নগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি সহ পুলিশ, আনসার সহ অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন এবং তাদের সাথে ডিউটি করছেন। এছাড়া আপনাকে আরেকটি বিষয় বলতে চাই, সেটি হলো যে মাদারীপুরের যে কালকিনি উপজেলা 13টি ইউনিয়ন, এই প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু শুধু একটি মাত্র রমজানপুর ইউনিয়ন ব্যতীত প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু চেয়ারম্যান পদে অসংখ্য প্রার্থী রয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং তারা শান্তিপ্রিয় ভাবে ভোট দিচ্ছেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনির গোপালপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার আগে খুলনা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং তারও আগে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। 2025 সালের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্স বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ। বুধবার প্যারিসে স্থানীয় সময় বিকেলে সেখানকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সংগঠন মিডেফের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একথা বলেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশ ফরাসি বিনিয়োগ বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত। রপ্তানি বাণিজ্যের হিসেবে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক রপ্তানির গন্তব্য ইউরোপের ক্ষমতাশালী দেশ ফ্রান্স। প্রধানত গার্মেন্টস, হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, চামড়া, পাট ও পাটজাত পণ্যই রপ্তানি হয় বাংলাদেশ থেকে। ব্যবসায়ীদের মতে রপ্তানি পণ্যের বৈচিত্র্য না থাকায় এই বাজারটি চাহিদা মতো বাড়ছে না। তবে এবার বাজার সম্প্রসারণে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্স সফরের দ্বিতীয় দিন বুধবার স্থানীয় সময় বিকেলে প্যারিসের একটি হোটেল থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশটির ব্যবসায়ীদের সংগঠন মিডেফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ বিনিয়োগ বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত। We must aim to double the volume of bilateral trade by 2025. I invite French investors to witness firsthand
the investment opportunities in Bangladesh. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. ফ্রান্স বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় অধিষ্ঠিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময় এখন এগিয়ে যাওয়ার। During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. আগামী বছর ফ্রান্স বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ফরাসি ব্যবসায়ীদের যোগাযোগ বজায় রেখে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। শ্রবণ শক্তি ফেরাতে সিলেট ওসমানী মেডিকেলে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে বসানো হবে ইলেকট্রনিক ডিভাইস। ককলিয়ার ইমপ্লান্ট সেন্টারের কাজ শেষ পর্যায়ে। RFL PVC fittings, grade 1 virgin material, যা নিশ্চিত করে সেরা কোয়ালিটি, তাই কিনুন, লাগান, ভুলে যান। ইন্টারনেট পেমেন্টে বা আইপি অ্যাকাউন্ট খুলে বিদেশি বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানের বিপুল বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ফিনান্সিয়াল স্ক্যামার চক্র। ফ্রিল্যান্সিংয়ের আড়ালে বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি নম্বর ও বিদেশি ব্যাংকের ভুয়া আইপি অ্যাকাউন্ট খুলে বৈদেশিক মুদ্রা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ থেকে 2 প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। প্রতারণার এই ধরনকে পুলিশ বলছে নিউ অ্যাকাউন্ট ফ্রড। বুলবুল রেজার রিপোর্ট। বিদেশি স্ক্যামারদের সঙ্গে হাত মিলিয়ে দেশে বসেই বিশ্বের নামিদামি বিনিয়োগ প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করছে দেশীয় স্ক্যামাররা। কয়েকটি ধাপ পেরিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। প্রথমে কোনো আন্তর্জাতিক বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানে আইডি খুলে তারা দিতে হয় ব্যক্তিগত ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। যাচাইয়ের অংশ হিসেবে প্রতিটি আইডির ব্যাংক অ্যাকাউন্টে সাময়িকভাবে $1 দিয়ে থাকে বিনিয়োগ প্রতিষ্ঠান। তথ্য যাচাই শেষে 2-3 দিনের মধ্যে এই অর্থ আবার ফেরত নেওয়ার কথা, কিন্তু তার আগেই টাকা চলে যায় প্রতারকদের পকেটে। পারফেক্ট মানি, ওয়েব মানি, পে ওনারের মতো বেশ কয়েকটি ইন্টারনেট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে স্ক্যামাররা। প্রতারকরা করতো কি, যখনই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হতো সেই টাকাটা তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল কিছু মোবাইল ব্যাংকিং অ্যাপস আছে আপনারা জানেন, সেইগুলি দিয়ে টাকাটাকে তারা অন্য অ্যাকাউন্টে সুইচ করে নিত। এখানে বিদেশি অপরাধীদের সংশ্লিষ্টতা আছে। যে গ্রুপগুলির কথা বলেছি, যে সিক্রেট যে গ্রুপগুলি আছে, সেখানে তারা বিভিন্ন মানুষের এসএসএন নাম্বারগুলি কালেক্ট করে এগুলি কিনে এগুলি দিয়ে অ্যাকাউন্টটা খুলে। প্রতারণার অভিযোগে সিরাজগঞ্জ থেকে চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ভুয়া তথ্য ব্যবহার করে বিনিয়োগ প্রতিষ্ঠানে 1 লাখ অ্যাকাউন্ট খুলেছিল তারা। এর মধ্যে 15,000 অ্যাকাউন্ট থেকে তারা $15,000 সরিয়েছে। অ্যালার্মিং জায়গাটা হচ্ছে যে যেই দুজনকে ধরেছি তারা দুইজনেই কিন্তু নিজেদেরকে ফ্রিল্যান্সার এন্টারপ্রেনিয়র হিসেবে পরিচয় দিচ্ছে, যে তাদের সাথে তাদের আন্ডারে প্রায় 30-40 জন করে ফ্রিল্যান্সার কাজ করেন। একটা পটেনশিয়াল একটা সেক্টর, এটাকে প্রমোট করা হচ্ছে সরকারিভাবে বা সবভাবে। আমরা চাই যে ফ্রিল্যান্সিংটাকে প্রমোট হোক। তো সেখানে ফ্রিল্যান্সাররা কিন্তু জেনে না জেনেই কিন্তু অপরাধে জড়িয়ে পড়ার একটা রিস্ক কিন্তু রয়ে গেছে। ফ্রিল্যান্সিং এর আড়ালে যারা অবৈধভাবে এই ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে তাদের সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে সিটিটিসি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। পুরো আসরে দাপট নিয়ে খেলা পাকিস্তান এই ম্যাচে কিছুটা ব্যাকফুটে। অসুস্থতার কারণে এই ম্যাচে অনিশ্চিত শোয়েব মালিক এবং মোহাম্মদ রিজওয়ান। তবে দেশবাসীকে আনন্দের উপলক্ষ এনে দিতে চান অধিনায়ক বাবর আজম। আর অস্ট্রেলিয়া চায় মোমেন্টাম ধরে রেখে ফাইনাল খেলতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। দুবাই থেকে খলিলুর রহমানের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। টুর্নামেন্ট শুরুর আগে হয়তো কেউই ভাবেনি এতটা দাপট নিয়ে সেমিফাইনালে খেলবে পাকিস্তান। তবে আরও একবার আনপ্রেডিক্টেবল তকমার প্রমাণ দিয়েছে তারা। একমাত্র দল হিসেবে সুপার 12-এ সব ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে সেরা 4-এ। আসর শুরুর আগে টালমাটাল ছিল পাকিস্তানের ক্রিকেট। বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা বলেছিলেন মাঠে জবাব দিয়ে সম্মান আদায় করে নিবে তার দল। আদতে সেটাই করে দেখিয়েছে বাবর আজমরা। দ্বিতীয় শিরোপা থেকে মাত্র 2 ধাপ দূরে দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ধাক্কা খেয়েছে পাকিস্তান। ফ্লুর জন্য অনিশ্চিত শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের খেলা। যদিও তাদের জন্য ম্যাচের দিন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। তবে মালিক রিজওয়ান খেলতে না পারলে তাদের পরিবর্তে একাদশে দেখা যাবে হায়দার আলী ও সরফরাজ আহমেদকে।
এবারের আসরে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে পাকিস্তান। দলীয় সমন্বয়ের দারুণ এক উদাহরণ সৃষ্টি করেছে তারা। সেই ধারাবাহিকতা অস্ট্রেলিয়ার বিপক্ষেও ধরে রাখতে চায় বাবর আজমরা। ছেলেরা পুরো আসরেই ভালো খেলেছে, মোমেন্টাম আমাদের পক্ষে আছে। ব্যক্তিগতভাবেও দলের অনেক অবদান রাখছে। দল হিসেবে খেলতে পারলে সেমিফাইনালেও ভালো করতে পারবো আমরা, সে সামর্থ্য আছে দলের। অস্ট্রেলিয়ার লড়াইটা অন্যরকম। সাদা বলের ক্রিকেটে নিজেদের হারানো গৌরব ফিরে পাবার। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে সফল দলটা কখনোই টি-20 বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি। 20-20 ফরম্যাটে একবারই ফাইনাল খেলেছিল, সেটাও সেমিতে পাকিস্তানের হৃদয় ভেঙে। এবারের বিশ্বকাপে আসার আগে টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ হারলেও বিশ্বকাপে ভিন্ন রূপে দেখা গেছে অজিদের। কামিন্স, হ্যাজেলউডদের সঙ্গে বোলিংয়ে দলের অন্যতম ভরসা অ্যাডাম জাম্পা। মার্শ, ওয়ার্নাররাও আছেন ছন্দে। পাকিস্তানের বিপক্ষেও দলের কাছে চাওয়াটা অভিন্ন অজি অধিনায়কের। পাকিস্তান দারুণ ফর্মে আছে, এটা অস্বীকার করব না, কিন্তু আমরাও ভালো খেলছি। প্রতিটা ম্যাচে উন্নতি করছে। আলাদা করেই বলতে হয় জাম্পার কথা। ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না, তবে সবাই আত্মবিশ্বাসী ভালো করার ব্যাপারে। বিশ্বকাপে দু দলের দেখা হয়েছে 6 বার, সমান 3টি করে জয় আছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। পাকিস্তান অস্ট্রেলিয়া সেমিফাইনাল মহারণ। খেলাটা দুবাই বলেই ফেভারিট হিসেবে মাঠে নামবে পাকিস্তান, কারণ এই মাঠ তারা দীর্ঘদিন ব্যবহার করেছে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে। তবে কাজটা সহজও হবে না। 6 বছর পর আইসিসির কোনো ইভেন্টের ফাইনালের সামনে অস্ট্রেলিয়া, তাই ছেড়ে কথা বলবে না অজিরাও। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ডিজেলের বাড়তি দরের নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে। হঠাৎ দর বৃদ্ধিতে চাষাবাদে বাড়তি খরচ বোঝা হিসেবে দেখছেন বরেন্দ্র জনপদের চাষিরা। কৃষকরা বলছেন, কৃষিতে উৎপাদন ব্যয় বাড়লেও উৎপাদিত ফসলের ন্যায্য দর পাওয়া নিয়ে শঙ্কায় তারা। ডিজেলের দর লিটারে 15 টাকা বাড়ায় এবার রবি মৌসুমে ফসল উৎপাদনে 25 থেকে 30% খরচ বাড়বে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। নওগাঁ থেকে এবার রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। নওগাঁ সদর উপজেলার বালুভরা গ্রামের কৃষক ওসমান গনি চলতি রবি মৌসুমে 1.5 বিঘা জমিতে রোপণ করছেন আলু। জমি প্রস্তুত সব ফসল ঘরে তুলতে তার হিসাবের খাতায় ধরে রেখেছিলেন 9 থেকে 10 হাজার টাকা, কিন্তু হঠাৎ জ্বালানি তেলের বাড়তি দর তার মতো অনেক কৃষকেরই হিসাবের খাতা ওলটপালট হয়ে গেছে। ফসল উৎপাদনে যন্ত্রচালিত মেশিনের ব্যবহার বেড়েছে কৃষিতে। জমি প্রস্তুত থেকে শুরু করে সেচ ব্যবস্থা ও ফসল ঘরে তোলা পর্যন্ত ধাপে ধাপে রয়েছে জ্বালানি তেলের ব্যবহার। ডিজেলের বাড়তি দরে ফসল চাষাবাদে উদ্বৃত্ত খরচের সাথে ঘরে তোলা ফসলের কাঙ্ক্ষিত দর পাওয়া নিয়ে শঙ্কার কথা বলছেন প্রান্তিক চাষিরা। বর্তমানে যে তেলের দাম বাড়তি হয়ে গেছে, ফসল করব কি করে, এটাই এখন আমাদের চিন্তা। তেলের দাম বাড়ছে কিন্তু কৃষকের যে পণ্য সেগুলোর কোনো দাম বাড়ছে না। বাড়তি খরচ হচ্ছে কিন্তু বাড়তি আয় হচ্ছে না। তো তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়লেও ফসল উৎপাদনে ব্যয় বাড়বে 25 থেকে 30%। এতে ক্ষতিগ্রস্ত হবে কৃষি অর্থনীতি বলছেন কৃষক নেতারা। আর কৃষি বিভাগ বলছে, উৎপাদনে সমন্বয় না থাকলে কৃষক আগ্রহ হারাবে ফসল চাষাবাদে। এই ডিজেলের দাম বৃদ্ধির কারণে এটা কৃষকের উপর সরাসরি প্রভাব পড়বে। যেহেতু এবার আবহাওয়া ভালো, আগাম লাগাতে পারবে বা সঠিক সময় লাগানো হবে, সেই ক্ষেত্রে ফলন প্রত্যেকটা ফসলেরই আমার মনে হয় বাড়বে। আর কি খরচ বাড়বে না, অন্যান্য ক্ষেত্রে হয়তো সারের দাম কম আছে, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। জেলার বরেন্দ্র জনপদে বছরে 3 মৌসুমে 4.5 লাখ হেক্টর জমিতে প্রায় 28 লাখ মেট্রিক টন ধান সহ নানা ফসল চাষাবাদ করেন কৃষক। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি স্থাপনে জন্মগত শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ককলিয়ার ইমপ্লান্ট সেন্টারের কাজ প্রায় শেষ পর্যায়ে। 9 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের মাধ্যমে এখানে বিনামূল্যে অস্ত্রোপচারে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের কাছে পৃথিবী হয়ে উঠবে শব্দময়। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। বাংলাদেশে প্রতি বছর প্রায় 2,500 শিশু জন্ম নেয় যারা কানে শোনে না। এমন ভয়াবহ পরিস্থিতিতে সরকার দেশের প্রতিটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ককলিয়ার ইমপ্লান্ট সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় রাজধানীর বাইরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই সেন্টার প্রস্তুত করা হয়েছে। এখানে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের বাক ও শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে অপারেশনের মাধ্যমে দেহে অত্যাধুনিক একটি ইলেকট্রনিক ডিভাইস বসানো হবে, যা মারাত্মক বা সম্পূর্ণ বধির ব্যক্তিকে শব্দ শুনতে সহায়তা করবে। কানের পিছনে
এটা ফিট করে দিয়ে একদম একটা ইলেকট্রোড আছে যে তারগুলা আমরা কোকলিয়ার সাথে ইনভলভ করে দিব। এই সেন্টারের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা অনেকগুলো রোগীও সিলেক্ট করে ফেলছি, ওনাদের বিভিন্ন অপারেশন পূর্ববর্তী যে টেস্টগুলো কে কতটুকু কানে কম শুনে সেই টেস্টগুলো করব। এখানে যে এক একটা ইমপ্ল্যান্টের দাম প্রায় অনেক 8 লাখ 8.5 লাখ টাকা, এটা সরকার পুরোপুরি ফ্রি দিচ্ছে। যদি সব কিছু ঠিক থাকে তা আগামী 15 দিন পরেই আমাদের ওটি আমাদের কাছে হস্তান্তর করবে। প্রকল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয় 9 কোটি টাকা দিয়েছে। রোগী প্রতি খরচ পড়বে 10 থেকে 15 লাখ টাকা, যা সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হবে এখানে। শুধু যে অপারেশন করলে হবে না, এর আগেও তাদের অনেক কাজ আছে, পরবর্তীও অনেক কাজ আছে, সবগুলো কাজ আমরা বিনামূল্যে এখানে করে দেব। সিলেটের ককলিয়ার ইমপ্লান্ট সেন্টার পরিচালনায় নিয়োজিত ডাক্তার সহ সংশ্লিষ্টদের ইতোমধ্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ কম পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত ওয়ার্ড বয়কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রাতে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দুপুরে বিস্তারিত তথ্য জানাবে সংস্থাটি। মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত বিকাশ চন্দ্রকে জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হলে অভিযুক্ত ওয়ার্ড বয় ট্রলি দিয়ে রোগীকে জরুরি বিভাগে নিয়ে যায়। সময় 200 টাকা বকশিশ চান তিনি, কিন্তু 150 টাকা দেয়া হলে ওয়ার্ড বয় রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন। এরপরে রোগীর শ্বাসকষ্ট শুরু হয় এবং মৃত্যু হয়। ঘটনার তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ কমিটি গঠন করেছে, যদিও তাদের দাবি অভিযুক্ত ভুলু তাদের স্থায়ী কর্মী নয়। এক দশকেরও বেশি সময় ধরে জরাজীর্ণ অবস্থা খুলনার ঐতিহ্যবাহী নিউ মার্কেটের। দোতলা কেটিএ মার্কেটটি 54 বছরে হারিয়েছে তার জৌলুস। প্রতি বছর নামমাত্র সংস্কারে কোনো মতে ঘুরিয়ে চলছে মার্কেটটি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা আর আস্থা হারাচ্ছেন ক্রেতারা। তবে এবার বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। শুরু হয়েছে রেট্রোফিটিং ও সৌন্দর্য বর্ধনের কাজ। আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। অর্ধশত বছরেরও বেশি পুরনো খুলনা নিউ মার্কেট এক দশক ধরে জরাজীর্ণ, লবণাক্ততা সহ সময় মতো রক্ষণাবেক্ষণ না করায় ব্যবসায়িক কেন্দ্রটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মার্কেটের ভেতরে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তরা, নেই গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা। বিভিন্ন জায়গায় ভাঙা, বিভিন্ন অনেক সময় বৃষ্টি হলেও দাঁড়ানোর জায়গা থাকে না। এখানে আসতে আমাদের একসময় ভয় লাগে। গত বছর বড় ধরনের সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সে প্রকল্প দেখেনি আলোর মুখ। আধুনিকায়ন করা হলে আবারও জমজমাট হয়ে উঠবে মার্কেট বলে আশা সংশ্লিষ্টদের। আগে যে ব্যবসা ছিল এখন বর্তমানে সেই ব্যবসা নেই। এই কাজটা দ্রুত যদি সংস্কার না করা হয় তাহলে দিন দিন কাস্টমার কমে যাবে। খুলনা অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ও আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নই লক্ষ্য বলে জানিয়েছে কেডিএ। কয়েক দশক পরে এই দেখলাম নতুন যে চেয়ারম্যান সাহেব আসছেন, ইনি এটা উদ্যোগ নিয়েছেন। আগামী 5-6 বছর বা 10 বছরও যদি লাগে, তো এই সময়টা যেন নিউ মার্কেটটা সুন্দরভাবে আমরা করতে পারি, সেইটা আমরা হাতে নিয়েছি। কেডিএ নিউ মার্কেট নির্মিত হয় 1965-66 সালে। এখানে মোট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 192টি। খুলনা নিউ মার্কেটের আধুনিকায়ন প্রকল্প সম্পন্ন হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবথেকে বড় ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হবে এটি। প্রসার ঘটবে শিল্প ও বাণিজ্যেরও। পাশাপাশি নগরবাসীর বিনোদনের অভাবও পূরণ হবে এটি দিয়ে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। টানা কয়েকদিনের তুষারপাতে চীনের উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি প্রদেশে রেকর্ড তুষারপাতে বন্ধ হয়ে গেছে যানবাহন, ট্রেন ও বিমান চলাচল। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কয়েকদিনের ভারী তুষারপাতে ঢেকে গেছে চীনের উত্তর পূর্বাঞ্চল। লিয়াওনিং প্রদেশের সড়কে 23 ইঞ্চি বরফের স্তূপ জমায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার পর্যন্ত বন্ধ ছিল অধিকাংশ এক্সপ্রেসওয়ের টোল স্টেশন। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অনেকে। রাস্তা থেকে তুষার সরাতে কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ গাড়ি। লিয়াওনিং প্রদেশের শানয়াং শহরে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ কমে গেছে। এই পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ কিছু সবজির সরবরাহ বাড়িয়ে বাজার ও মুদি দোকানগুলোকে সেগুলোর মূল্য কম রাখার আহ্বান জানিয়েছে।
এছাড়া তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 9 লাখ বাড়িঘর। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ কয়লা আমদানি বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে। তুষার ঝড়ের কারণে আবহাওয়া বিভাগ ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তায় পর্যটকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে তুষারপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া বিভাগ। এ সময় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কয়েক ঘন্টার ব্যবধানে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাগেরহাটের প্রত্যন্ত এলাকার ইউনিয়ন যাত্রাপুরে শোভা পাচ্ছে কোরআন শরীফের নান্দনিক রেহাল। 15 ফুট উচ্চতার ভাস্কর্যটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। এছাড়াও নানা সৃজনশীল কাজের দেখা মিলবে পরিষদ চত্বরে। বাগেরহাট থেকে সোহাগ আহমেদের ছবি ও আলী আকবর টুটুলের তথ্য নিয়ে প্রতিবেদন। বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত নান্দনিক এই স্থাপনা শৈলীটি, এটি পবিত্র কোরআন শরীফের রেহাল সাদৃশ্য ভাস্কর্য। আকর্ষণীয় ও ব্যতিক্রমী এই রেহালের ভাস্কর্যটি নির্মাণ করেন স্থানীয় চেয়ারম্যান। পরিষদ চত্বরে থাকা একটি অর্ধশতবর্ষী রেইনট্রি গাছ বজ্রপাতে জীবন হারায়। সেটি না কেটে এটাকে কাজে লাগাতে সৃজনশীল উদ্যোগ নেন তিনি। 2020 সালে নির্মাণ কাজ শুরু হয়। খুলনা ও বরিশালের 5 জন কাঠের কারিগর 9 মাসের চেষ্টায় তৈরি করেন 15 ফুট উচ্চতার আকর্ষণীয় রেহালটি, যেখানে কোরআনের 2টি আয়াত কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদত লেখা রয়েছে। চেয়ারম্যান হওয়ার পরে আমি যাত্রাপুর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে কিভাবে রূপ দেওয়া যায় সেই চেষ্টা করি প্রতিনিয়ত। সৌদি আরবে মক্কার সামনে যে গেট আছে কোরআনের রিয়াল সম্বলিত, সেইভাবে এই গাছটাকে আমরা ভাস্কর্য তৈরি করার চেষ্টা করি। প্রতিদিন দূর দূরান্ত থেকে মুসল্লি ও দর্শনার্থীরা আসেন রেহালের সৌন্দর্য উপভোগ করতে। রাতের আঁধারে সুসজ্জিত আলোকসজ্জায় শোভা পায় রেহাল ভাস্কর্যটি। এটি নির্মাণে ব্যয় হয় প্রায় 7 লাখ টাকা। নামাজ পড়া শেষ হয়ে আমরা যখন এখান থেকে যাই এটা দেখি এবং আমাদের দেখে খুব ভালো লাগে। কোরআন শরীফের রেল হয়েছে, এটা পোতাকে নিয়ে দেখতে আইছি আমরা। অনেকে অনেক ভালো কথা বলে, আমাদের ভালো লাগে ওইটার জন্য। দিনের বেলায় যেমন দেখতে সুন্দর, রাতের বেলায় দেখতে আরো বেশি সুন্দর লাগে। এছাড়াও পরিষদ চত্বরে ইউনিয়নের মানচিত্র, মসজিদ, স্মৃতিসৌধ, কমিউনিটি সেন্টার, পাবলিক লাইব্রেরি, নার্সারি, নারী উন্নয়ন কেন্দ্র ও শিশুদের বিনোদনের জন্য রয়েছে রাইডস। সময় সংবাদ, বাগেরহাট। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের 850 ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। 9 মাসে নির্বাচনী সহিংসতায় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু। রাজনৈতিক অন্তর্কোন্দলই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। 4 বছরের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। এবং ফ্রিল্যান্সিং এর আড়ালে ভুয়া আইপি অ্যাকাউন্ট খুলে হাতিয়ে নিচ্ছে বৈদেশিক মুদ্রা। বিদেশি স্ক্যামারদের সঙ্গে হাত মিলিয়ে প্রতারণা। সিরাজগঞ্জ থেকে গ্রেফতার 2। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।